পিতৃহীন একটি স্কুল পড়ুয়া মেয়ে। প্রতিবন্ধী মাকে নিয়ে সুখের সংসার ছিল তার। পরিবারে অভাব থাকলেও সুখের কোনো কমতি ছিল না। কিন্তু একদিন তার এই সুখের জীবনে নেমে আসে এক রাক্ষসের কালো ছায়া। এক মানুষরূপী শয়তানের কবলে পড়তে হয় তাকে। মুহূর্তের মধ্যেই মেয়েটার সম্মান এবং জীবন তছনছ করে দেয় লোকটা। এসব কিছু সহ্য করতে না পেরে মেয়েটাও তাকে উচিত শিক্ষা দেয়। তবে সেই অন্যায়কারীকে শাস্তি দেওয়াটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। কোনো অন্যায় না করেও যেতে হয় তাকে জেলে। শুধু তাই নয়, গর্ভে ধারণ করতে হয় ওই মানুষরূপী জানোয়ারটার সন্তানকেও। এরপর থেকে শুরু হয় তার জীবনের সব থেকে কঠিন অধ্যায়। এমন সব পরিস্থিতির মুখোমুখি পড়তে হয় তাকে, যা আমাদের সাথে ঘটলে হয়তো আমরা কোনোভাবেই তা সহ্য করতে পারতাম না। কি এমন হয়েছিল মেয়েটার সাথে? আর সে কি আদৌ পেরেছিল এই পরিস্থিতির মোকাবেলা করে টিকে থাকতে, নাকি পরিস্থিতির চাপে পড়ে কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল সে? এসব প্রশ্নের উত্তর জানতে পারবো অসাধারণ একটি কোরিয়ান মুভি 2037 এর গল্প থেকে। না, এটা শুধু একটা কারাগারের গল্প না, এটা একটা মেয়ের লড়াই আর নিঃশব্দের চিৎকারের গল্প। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার মন যদি পাথরের তৈরি না হয়ে থাকে তাহলে এই গল্পটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। তোমরা কি তৈরি আছো এই আবেগের স্রোতে ভেসে যাওয়ার জন্য? তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি গল্পে চলে যাই। আজকের গল্পটা ইউন নামের এক 15 বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে। একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। এরপর থেকে বোবা মাকে নিয়ে তার পথ চলা শুরু। মা কথা বলতে না পারলেও মেয়ের প্রতি ভালোবাসায় কোনো কমতি ছিল না তার। ইউনের মায়ের নাম ছিল কিয়া। সে তাদের এলাকার একটা ব্যাগের কারখানায় কাজ করত। সেখান থেকে যে টাকা আসতো সেটা দিয়ে তার চিকিৎসা, সংসারের খরচ এবং ইউনের পড়াশোনা ঠিকভাবে চালাতে কষ্ট হয়ে যেত। তাই স্কুলের পাশাপাশি ইউনও একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। প্রতিদিন স্কুল এবং রেস্টুরেন্টের কাজ শেষ করে সে তার মাকে নিয়ে একসাথে বাড়ি ফিরত। এরপর অবসর সময়ে সে তার মাকে স্বাভাবিকভাবে কথা বলা শিখাতো। তার মায়ের এভাবে কথা বলতে ভালো লাগতো না। সে নিজের সাইন ল্যাঙ্গুয়েজ নিয়েই সন্তুষ্ট ছিল। তবে ইউন সবসময় তাকে বোঝানোর চেষ্টা করত যে তার জন্য কথা বলতে শেখাটা খুবই জরুরি। ইউনের তো এমনিতেই বাবা নেই। যদি ইউনকেও কখনো তার মাকে ছেড়ে চলে যেতে হয় তাহলে সে কি করে বেঁচে থাকবে? মেয়ের জোড়াজুড়িতে কিয়া কষ্ট হলেও তার কথা বলার প্র্যাকটিস চালিয়ে যায়। এভাবেই দুই মা মেয়ের জীবনটা বেশ হাসি খুশি ভাবেই কাটছিল। ইউনের যত কষ্টই হোক না কেন সে কখনোই তার মাকে তার কষ্টগুলো বুঝতে দিত না। সংসার চালানোর জন্য একটা সময় সে তার মাকে না জানিয়েই স্কুলে যাওয়া বন্ধ করে রেস্টুরেন্টে ফুল টাইম কাজ করা শুরু করে। তার স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি পাওয়া, কারণ চাকরিটা পেলে তাকে আর সংসারের খরচ নিয়ে চিন্তা করতে হবে না। সে পরীক্ষাও দিয়েছিল একবার, কিন্তু ঠিকঠাক ভাবে সময় বের করে পড়াশোনা করতে না পারায় পাশ করতে পারেনি। এজন্য একদিন তার বান্ধবীরা তাকে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য একটা স্পেশাল গাইড গিফট করে। এটা পেয়ে ইউন অনেক খুশি হয়। সে অনেক দিন ধরেই এই গাইডটা কিনতে চাচ্ছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পারছিল না। পরদিন কারখানায় কাজ করতে গিয়ে হঠাৎ কিয়ার প্রচন্ড কাশি শুরু হলে তার বস গিয়ে তাকে 1 কাপ গরম চা এগিয়ে দেয়, কিন্তু সেটা খাওয়ার পরও তার কাশি কমছিল না। এরই মাঝে ইউন হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করে জানিয়ে দেয় যে সেদিন তার বাড়ি ফিরতে একটু দেরি হবে, তাই তার মা যেন সাবধানে বাড়ি ফিরে যায়। হোয়াটসঅ্যাপে ইউনের ছবি দেখে কিয়ার বস তাকে বলে, ইউন যত বড় হচ্ছে ততই সুন্দরী হয়ে যাচ্ছে। গ্রাজুয়েশন করার আগেই ওকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনেই কিয়া একেবারে হতবাক হয়ে যায়। লোকটার বয়স অনেক বেশি ছিল। সে কি করে এমন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার কথা বলতে পারে? লোকটা ইউনকে নিয়ে আরো কিছু বাজে বাজে কথা বলতে থাকলে সে রাগের মাথায় তাকে কষিয়ে একটা চর বসিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেই চর খেয়ে লোকটার চশমাটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। তাই তৎক্ষণাৎ চশমাটা ঠিক করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। সেখান থেকে ফেরার পথে ইউনের রেস্টুরেন্টে যায় সে। তাকে দেখে ইউন একটু অবাকই হয়। তখন লোকটা বলে, আমার চশমাটা ভেঙে গিয়েছিল, তাই ঠিক করতে এসেছি। যাওয়ার পথে ভাবলাম তোমার সাথে 1 কাপ কফি খেয়ে যাই। ইউন খুশি হয়ে বলে, অবশ্যই, আপনি আমার মায়ের অনেক খেয়াল রাখেন, তাই আজকের কফিটা আমার তরফ থেকে আপনার জন্য ট্রিট থাকবে। ওই সময়
রেস্টুরেন্টে কেউই ছিল না, তাই ইউন নিজেই কফি বানাতে চলে যায়। আর ওই লোকটা তখন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। রাতে বাড়ি ফিরেই ড্রিঙ্কস করতে শুরু করে সে। কোনোভাবেই তার মাথা থেকে ইউনের কথা বের হচ্ছিল না। মেয়েটাকে কাছে পাওয়ার লালসা জেগে ওঠে তার মনে। রাতে ইউন যখন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ রাস্তায় সুযোগ পেয়ে ওই লোকটা তার ওপর অ্যাটাক করে তাকে ধরে নিয়ে যায়। এদিকে ইউনের বাড়ি ফিরতে দেরি দেখে তার মা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও ইউন না ফিরে এলে সে বাইরে বেরিয়ে যায় নিজের মেয়েকে খুঁজে বের করার জন্য। সে তো কথাও বলতে পারতো না, তাই বারবার তার মেয়েকে মেসেজ করতে থাকে, কিন্তু ইউনের কোনো রিপ্লাই আসে না। এমন সময় তার বস রাস্তার পাশের একটা ঝোপের ভেতর থেকে তাকে দেখে ফেলে। তার সামনে ইউন প্রায় আধমরা অবস্থায় পড়েছিল। তার গায়ের জামা কাপড়গুলো ছিন্ন ভিন্ন করে ফেলেছিল শয়তানটা। দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটার ওপর সে কতটা অত্যাচার চালিয়েছে। কিয়াকে দেখে সে নিজের প্যান্ট ঠিক করতে করতে বলে, তুমি এবং তোমার মা যদি শান্তিতে এই এলাকায় থাকতে চাও, তাহলে ভুলেও এই ব্যাপারে পুলিশকে জানাবে না। আর যদি সেই চেষ্টা করো, তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো। আর মারার আগে তার সাথেও একই কাজ করব যেটা এখন তোমার সাথে করেছি। তার কথাগুলো শুনে ইউনের চোখে জল গড়িয়ে পড়তে থাকে, কিন্তু বিরোধিতা করার মতো শক্তি ছিল না তার। তবে লোকটা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে উঠে দাঁড়ায় এবং একটা বড় পাথর দিয়ে লোকটার মাথায় আঘাত করতে থাকে। আঘাত করতে করতে তাকে সেখানেই শেষ করে ফেলে। তার মনে যত রাগ, যত আক্ষেপ ছিল, সবকিছু উসুল করে নেয় সে। তবে এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছিল, এটা তার ধারণাও ছিল না। লোকটাকে খুন করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়। লোকটাকে এতটাই বাজেভাবে আঘাত করে মারা হয়েছিল যে পুলিশরা এটাকে কোনোভাবেই সেলফ ডিফেন্স হিসেবে স্বীকৃতি দেয় না। যদিও এমন শয়তানের জন্য এটাই উচিত শিক্ষা ছিল, তবে আইনের চোখে সেটাকে সেলফ ডিফেন্স নয়, বরং আক্রোশমূলক হামলা বলে গণ্য হয়। নিজেকে বাঁচানোর কোনো উপায় ইউনের ছিল না। সে যে একটা ভালো উকিল ধরবে তেমন টাকাও ছিল না তার। তখন একজন পুলিশ অফিসার তাকে পরামর্শ দেয় যে তুমি সোশ্যাল সার্ভিস এজেন্সি থেকে সাহায্য নিতে পারো, তারা পাবলিক সাপোর্ট নিয়ে তোমাকে সাহায্য করতে পারে। কিন্তু ইউন তাতে রাজি হয় না, কারণ এতে করে এই বিষয়টা লোকমুখে ছড়িয়ে পড়বে। মানুষ তাকে এবং তার মাকে আজে বাজে কথা শোনাবে, এটা সে মেনে নিতে পারবে না। এরই মাঝে যখন তার মা থানায় তার সাথে দেখা করতে আসে, তখন ইউন তাকেও এই অনুরোধ করে যে সে যেন এই ব্যাপারটা নিয়ে কারো সাহায্য না নেয়। আসলে বাইরের জগৎ এবং সেখানকার মানুষের প্রতি একটা বিষাক্ততা তৈরি হয়েছিল তার। এখন সে তো আর আগের মতো মন খুলে স্কুলে যেতে পারবে না, রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না। সব সময় মনের মধ্যে এই ভয় কাজ করবে যে কখন কে এসে কি বলে ফেলে। এসব ভেবেই সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তার এই অবস্থা দেখে তার মা হাউমাউ করে কাঁদতে শুরু করে। আসলে সন্তানের এমন করুণ পরিণতি কোনো মাই মেনে নিতে পারে না। যাই হোক, সব ফর্মালিটি শেষ করে ইউনকে কোর্টে পেশ করা হলে তাকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার মা তখন কোর্টের ভিতরেই হাঙ্গামা শুরু করে। সে কোনোভাবেই তার মেয়েকে তার থেকে দূরে যেতে দিবে না, কিন্তু আইন তো আর তার ইমোশন দেখে চলে না। তাই মেয়েটাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা। ইউনের খুব ভয় হচ্ছিল যে জেলে গিয়ে তার জীবনটা কেমন হবে, সেখানকার মানুষগুলো কেমন হবে। তবে এই ক্ষেত্রে তার ভাগ্যটা বেশ ভালোই ছিল। রুমে গিয়ে সে ভুলবশত সারা নামের একটা মেয়ের কাপড়ে পা রাখলে সারা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তখন গাংমি নামের একটা মেয়ে গিয়ে ইউনকে বাঁচায়। সারা মেরে ইউনের নাক ফাটিয়ে দিয়েছিল। এটা দেখে ওই রুমের বাকি মেয়েগুলো তাকে যত্ন করে তার ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয়। সেই সাথে এটাও জানিয়ে দেয় যে সারার মানসিকভাবে একটু সমস্যা আছে। সে নিজের রাগকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। ছোট ছোট বিষয় নিয়ে সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেই রাতটা কেঁদে কেঁদেই পার করে দেয় ইউন। পরদিন সকালে গাংমির ঘুম ভাঙলে দেখে তাদের লিডার সুনজা এক ধ্যানে বসে প্রার্থনা করছে। সুনজা ওই সেকশনের সব থেকে সিনিয়র এবং বুদ্ধিমতী হওয়ার কারণে সবাই তাকে সম্মান করে বড় আপা ডাকতো। সেকশনের অন্যরা খুনসুটি করে সময় কাটালেও তার সময় কাটতো বই পড়া আর প্রার্থনা নিয়ে। এই সেকশনে আরো একটা মেয়ে ছিল যার নাম হিয়াসু। তো গাংমি সুনজাকে প্রার্থনা করতে দেখে বলে, আপা তুমি এই নতুন মেয়েটার জন্য একটু প্রার্থনা করো। মেয়েটা সারা রাত ধরে কান্না করেছে। সুনজা তার কোনো কথার উত্তর না দিয়ে নিজের কাজ চালিয়ে
পালিয়ে যায়। এরপর ইউন ঘুম থেকে উঠে যখন তার জন্য বরাদ্দ টুথপেস্ট এবং টাওয়াল নিয়ে ফ্রেশ হতে যাচ্ছিল, তখন গাংমি তাকে বাধা দেয়, কারণ জেলের ওই ফ্রি জিনিসগুলো বেশিরভাগ সময় খুব আনহাইজেনিক হয়ে থাকে। এগুলো ব্যবহার করে ইউনের সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এগুলোর পরিবর্তে গাংমি নিজের ব্যবহার করা জিনিসগুলো তাকে দিয়ে দেয়। এরপর সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসলে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে ইউনের। সে দেখতে পায় রুমের বাকি সবাই নীল রঙের ইউনিফর্ম পরলেও হিয়াসু গোলাপি রঙের ইউনিফর্ম পরেছে। তাই ইউন কৌতূহলবশত হিয়াসুকে এর কারণ জিজ্ঞাসা করলে লিরা নামের একটি সুন্দরী মেয়ে বলে, হিয়াসু আমাদের মডেল। ও অনেক বুদ্ধিমতী, কর্মঠ এবং শান্তশিষ্ট। ওর ভালো আচরণ দেখেই ওকে আমাদের মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে, যাতে ওর কাছ থেকে আমরা ভালো কিছু শিখতে পারি। তো ইউনের কাছেও ব্যাপারটা বেশ ভালো লাগে। এরই মাঝে সুঞ্জা লক্ষ্য করে সবার খাওয়া শেষ হয়ে গেলেও ইউন কিছুই মুখে দেয়নি। তাই সুঞ্জা তাকে বলে, তোমার এখানে খেটে খেতে হবে, আর তার জন্য তোমার শক্তি দরকার। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে সেই শক্তি তুমি পাবে না, এজন্য যা পাবে সেটাই খেয়ে নিও। তার কথা মতো ইউন খেতে শুরু করে, আর বাকিরা কে কোথায় কাজ করবে সেটা নিয়ে ডিসকাস করতে থাকে। তখন ইউন তাদেরকে জিজ্ঞাসা করে কোন সেকশনে কাজ করলে বেশি টাকা পাওয়া যাবে। গাংমি বলে মেশিন রিপেয়ার সেকশনে কাজ করলে বেশি টাকা পাওয়া যায়, কিন্তু কাজটা অনেক কষ্টকর। তবুও ইউন ওই কাজটাই করতে চায়, কারণ তাকে তার মায়ের জন্য টাকা আয় করতে হবে। এসব শুনে হিয়াসু বলে, মার্ডার কেসের আসামিদেরকে বেশি একটা টাকা দেওয়া হয় না, হয়তো সারা মাসে 30 থেকে $40 পেতে পারো। তাই তুমি আগে সব জায়গায় কাজ করে দেখো, পরবর্তীতে যেখানে তোমার ভালো মনে হয় সেখানেই পার্মানেন্ট হয়ে যেও। ইউন তার কথা মেনে নিয়ে সবার সাথে কাজ করতে চলে যায়। সেখানে একজন লেডি পুলিশ তাদের সবার অ্যাটেন্ডেন্স নিয়ে তাদেরকে কাজে পাঠিয়ে দেয়, তবে ইউনের নাম সেখানে ডাকা হয় না। ইউন সেটা স্মরণ করিয়ে দিলে লেডি অফিসার তার কাছ থেকে তার আইডি নাম্বার জানতে চায়। ইউন জানায় তার আইডি নাম্বার 2037। তখন লেডি অফিসার বলে, এখানে সবাই তোমাকে তোমার আইডি নাম্বার অর্থাৎ 2037 নামেই চিনবে, তাই এরপর থেকেই নিজের নাম না বলে আইডি বলবে। ইউন তার কথা মেনে নিয়ে কাজে চলে যায়। কাজ শেষে ইউন ওই অফিসারের কাছে জানতে চায় সে কাজ শেষে তার পেমেন্ট কখন পাবে। এটা শুনে লেডি অফিসার একটু বিরক্ত হয়ে বলে, এখানে টাকা দেওয়া হয় এটা তোমাকে কে বললো? জেলের ভেতরের জগৎটাকে বাইরের মতো স্বাভাবিক মনে করো না, এখানে কোনো কাজের জন্য টাকা দেওয়া হয় না। কথাটা শুনে ইউন খুব টেনশনে পড়ে যায়। এখন সে তার মায়ের জন্য কি করে টাকা জোগাড় করবে? তখন হিয়াসু বলে ওঠে, অযথা নতুন মেয়েটাকে ভয় দেখাচ্ছেন কেন? এখানে আমরা প্রতিদিন কাজ করি এবং কাজ শেষে আমাদেরকে টাকা দেওয়া হয়। তার কথা শুনে অফিসার রেগে গিয়ে বলে, কয়েদিদের মডেল হয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু মনে করো না। আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসলে তোমার এখান থেকে বেরোনোর রাস্তা আজীবনের জন্য বন্ধ করে দিব। এটা শুনে হিয়াসু আর কথা বাড়ায় না, কারণ কথা বাড়ালেই তো তার বিপদ। সেদিন রুমে ফিরে এসে ইউন আবারও একটা কোনায় বসে কাঁদতে শুরু করে। এটা দেখেই গাংমি মনে করে নিশ্চয়ই সারা আবারও তাকে কিছু বলেছে, কিন্তু সারা জানায় এবার সে কিছুই করেনি, মেয়েটা এমনিতেই কান্নাকাটি করছে। গাংমি তার কান্না থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। কিছুক্ষণ পর তার কান্না থামলে সুঞ্জা তার পাশে গিয়ে বসে আর বলে, আমার একটা ছেলে ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন এক নেশাখোর ড্রাইভার আমার ছেলেটাকে রাস্তায় পিষে রেখে চলে যায়। তারপর আমি কি করেছি জানো? ইউন তখন কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সুঞ্জা বলে, আমি রাগের মাথায় ওই লোকের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি, কিন্তু আমি জানতাম না বাড়িতে তার ছেলে মেয়ে এবং স্ত্রীও ছিল। নিজের অজান্তেই আমি 5 জন মানুষকে মেরে ফেলেছি। সেদিনের পর থেকে একটা মুহূর্তের জন্য আমি এই কথা ভুলতে পারিনি। খোলা চোখে আমার অপরাধবোধ আমাকে বাঁচতে দেয় না, আর চোখ বন্ধ করলে আমার হাতে খুন হওয়া মানুষগুলো এসে আমার গলা টিপে ধরে। আমি জানি রাগের মাথায় নেওয়া কোনো কাজের জন্য কত ভয়ঙ্কর মাসুল দিতে হয়, কিন্তু এভাবে চুপচাপ থাকলে তোমার জীবনটা আরো দুর্বিষহ হয়ে উঠবে। তাই তুমি সবার সাথে কথা বলো, চিঠি লেখো, এতে তোমার মনটা ভালো থাকবে। সুঞ্জার কথা শুনে ইউনের মনটা কিছুটা হালকা হয়। ইউন তখন তার কথা মতো তার মাকে উদ্দেশ্য করে চিঠি লিখতে শুরু করে। সে বুঝে গিয়েছিল সে যত দ্রুত তার এই জীবনটা
ব্যাপারটাকে মানিয়ে নিতে পারবে ততই তার জন্য ভালো হবে। যে কারণে পরদিন সকালে উঠেই সে পুরো ঘর সুন্দর করে মুছতে শুরু করে। যে মেয়েটাকে দিয়ে সারা জোর করে ঘর মুছাতো, আজ সে নিজের ইচ্ছায় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এটা দেখে সবাই একটু অবাক হয়। ইয়ন সব কাজ শেষ করে সুনজাকে চিঠিটা দেখিয়ে জিজ্ঞাসা করে সে এটা কিভাবে পাঠাবে। সুনজা তখন তাদের দরজায় লাগানো ক্লিপগুলো দেখায় এবং তাকে কিছু এনভেলপ এবং স্ট্যাম্প দিয়ে বলে, চিঠিটা এনভেলপে ঢুকিয়ে স্ট্যাম্প আর অ্যাড্রেস দিয়ে ওই ক্লিপে আটকে রেখো। আমাদেরকে খাবার দিতে আসলে ওই লোকটাই চিঠিগুলো নিয়ে তাদের অ্যাড্রেসে পৌঁছে দিবে। ইয়ন সেই কথা মতো তার চিঠিটা রেডি করে ক্লিপে আটকে রেখে আসে। এভাবেই কোনো মতে তার দিন কাটতে থাকে। এরই মাঝে একদিন তার মা তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু রিসেপশন থেকে জানানো হয় খাবারগুলো সে ভেতরে পাঠাতে পারবে না। তাই সে খাবারগুলো রেখে ইয়নের সাথে দেখা করতে চায়। মেয়ের সাথে দেখা করার আগে কিয়া ওয়াশরুমে গিয়ে প্র্যাকটিস করতে থাকে কিভাবে সে ইয়নের সামনে হাসি মুখে দাঁড়াবে। সে চাইছিল না তার মেয়ে এসে তাকে এভাবে দেখুক, কিন্তু ইয়ন তার সামনে আসলে সে তার চোখের পানি আর ধরে রাখতে পারে না। সে প্রচন্ড কান্না শুরু করে। একটা মানুষরূপী শয়তানের কারণে আজ তার ফুটফুটে মেয়েটার এমন করুণ পরিণতি। একটা অজানা অপরাধ বোধে ভুগছিল সে। তবুও নিজেকে সামলে সে ইয়নকে বলে, আমি ভালো আছি, আমি এখন একাই সবকিছু সুন্দরভাবে সামলে নিতে পারছি, কিন্তু তুমি ভালো আছো তো? মাকে সাইন ল্যাঙ্গুয়েজের বদলে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ইয়ন খুব খুশি হয়। কিন্তু যখন মায়ের চলে যাওয়ার সময় হয় তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এরপর একদিন হঠাৎ ইয়নের প্রচন্ড জ্বর আসে। পরদিন সকালে গার্ডরা চেকিং এ আসলে ইয়নের রুমমেটরা তাকে বিষয়টা জানায়। ইয়নের অবস্থা খারাপ দেখে পুলিশরা তাকে জেলের হসপিটালে ভর্তি করে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করলে তার সামনে এক ভয়ঙ্কর তথ্য উঠে আসে। জানা যায় ইয়ন সন্তান সম্ভবা। বলাই বাহুল্য যে তার বাচ্চার বাবা ওই চরিত্রহীন নরপিচাস। বিষয়টা জানতে পেরে ইয়ন একেবারে পাগলের মতো হয়ে যায়। সে সেখান থেকে ছুটে পালাতে শুরু করে। জেলের গার্ডরা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ন কারো বাধা মানে না। সে দৌড়ে গিয়ে মেইন গেট খোলার চেষ্টা করে। যে কোনো মূল্যে সে ওই জায়গাটা থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল। এতদিনের সব অত্যাচার সহ্য করতে পারলেও তার পেটে এমন একটা জঘন্য মানুষের সন্তান থাকবে এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। রাগে শোকে একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল সে। গার্ডরা কোনো মতে তাকে ভেতরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে আটকে রাখে। এদিকে তার রুমমেটরা খবরটা শুনতে পেয়ে খুব টেনশনে পড়ে যায়। এতটুকু বয়সে মেয়েটা কিভাবে একটা বাচ্চার দায়িত্ব নিবে। তখন সারা বলে ওঠে, এমন একটা মানুষের সন্তানকে কখনোই জন্ম দেওয়া উচিত না, তোমার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া উচিত। এ কথা শুনেই গাংমি রেগে গিয়ে বলে, এখানে বাচ্চাটার কি দোষ ছিল? এভাবে আমরা একটি জীবনকে ধ্বংস করে দিতে পারি না। বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন বাকিরা তাদেরকে ধমক দিয়ে শান্ত করে দেয়। সবাই বুঝতে পারছিল বাচ্চাটা পৃথিবীতে আসলে ইয়নের উপর অনেক বড় একটা দায়িত্বের বোঝা এসে পড়বে। সে নিজেই তো একটা বাচ্চা মেয়ে, এত কিছু সে একা কি করে সামলাবে? কিন্তু সত্যি বলতে কারো কিছু করারও ছিল না। জেলে থেকে অ্যাবর্শন করা সম্ভব নয়, তাই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনা ছাড়া আর কোনো অপশন নেই তাদের হাতে। এরপর সুনজা ইয়নের কাছে গিয়ে দেখে মেয়েটা নিথর হয়ে পড়ে আছে। সে ঠিক মায়ের মতো ইয়নের মাথাটা বুকে জড়িয়ে ধরে বলে, আমি জানি সময়টা তোমার জন্য খুবই কঠিন, তবুও তোমাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। তখন ইয়ন বলে, আপু আমি বাঁচতে চাই। সুনজা ইয়নকে বুঝিয়ে শুনিয়ে খুব সাবধানে রুমে নিয়ে যায়। তাকে দেখা মাত্রই রুমের সবাই হন্তদন্ত হয়ে ইয়নের জন্য বিছানা তৈরি করে দিয়ে বলে, তোমাকে একটু চিন্তা করতে হবে না, তুমি শুধু বিশ্রাম নাও। এরপর তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে তারা কিভাবে বাচ্চাটাকে একটা সুস্থ পরিবেশ দিবে। তাদের এসব প্ল্যানিং দেখে সারা খেপে গিয়ে বলে, বন্ধ করো এসব আদিক্ষেতা। এমন জঘন্য লোকের সন্তান পেটে রাখার কোনো প্রশ্নই ওঠে না। এ কথা বলেই সে ইয়নের পেটে লাথি মারতে শুরু করে, যাতে করে তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এ অবস্থা দেখে গাংমিও খেপে গিয়ে সারাকে মারতে শুরু করে। বাচ্চাটার কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছিল না। তাই সারা বলে ওঠে, ওর নাজায়েজ বাচ্চার ওপর তোমার এত মায়া কিসের?
কিসের? নিজে তো নিষিদ্ধ পল্লী থেকে উঠে এসেছো, এই কারণে এত বড় একটা ব্যাপার তোমার কাছে কিছুই মনে হচ্ছে না। একবার ভেবেছো এই মেয়েটা জেল থেকে বেরোনোর পর এই বাচ্চাটাকে নিয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে? তুমি তো 100টা পুরুষের সাথে থেকে নিজের বাচ্চা হওয়ার ক্ষমতাটাও হারিয়েছো। তাই বলে কি তোমার সেই আক্ষেপ তুমি এই বাচ্চা মেয়েটার উপর দিয়ে উসুল করবে? এই কথা শুনে গাংমির রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। সে পাগলের মতো সারাকে মারতে থাকে। এটা দেখে গার্ডরা তাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে আলাদা আলাদা রুমে আটকে রাখে। এদিকে ইউন খাওয়া দাওয়া বন্ধ করে মনমরা হয়ে পড়ে থাকতে শুরু করে। এটা দেখে সুনজা তাকে গিয়ে বোঝায় যে তার ভালো না লাগলেও বাচ্চার জন্য হলেও তাকে খাওয়া দাওয়া করতে হবে। সে খাবারের একটা লম্বা লিস্ট ইউনকে দিয়ে বলে, জেলার বলেছে তোমার কাস্টাডির হিসাব থেকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। তবুও ইউন কিছুই খায় না। এরই মাঝে একদিন কিয়া আবারও ইউনের সাথে দেখা করতে আসে, কিন্তু এবার রিসেপশন থেকে জানানো হয় সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। এটা শুনে কিয়া অনেক ঘাবড়ে যায়। সে রিসেপশনে জিজ্ঞাসা করে তার মেয়ের কোনো ক্ষতি হয়েছে কিনা। গার্ড জানায় তার মেয়ে একদম সুস্থ আছে, কিন্তু সে নিজেই কারোর সাথে দেখা করতে চাচ্ছে না। কথাটা শুনে কিয়া খুব অবাক হয়। সে বারবার গার্ডকে রিকোয়েস্ট করতে থাকে ইউনের সাথে তাকে একবার দেখা করতে দেওয়ার জন্য, কিন্তু ইউন যেহেতু নিজেই কারোর সাথে দেখা করতে চাচ্ছে না, তাই এই ক্ষেত্রে গার্ডেরও কিছু করার ছিল না, যে কারণে কিয়াকে ফিরে যেতে হয়। আসলে ইউন নিজের প্রেগন্যান্সির বিষয়টা মায়ের কাছ থেকে লুকানোর জন্যই এমনটা করছে। সে এটা ভেবে ভয় পাচ্ছিল যে তার মা হয়তো বিষয়টা মেনে নিতে পারবে না। তো পরদিন সে গ্রাউন্ডে গিয়ে মন খারাপ করে বসেছিল। তখন হিয়াসু আর লিরা গিয়ে তাকে কতগুলো খাবার দিয়ে বলে, তুমি তো কিছুই খেতে চাচ্ছ না, তাই এগুলো সুনজা তোমার জন্য পাঠিয়েছে। তারা তিনজন সেখানে বসে কথা বলছিল। এমন সময় অন্য সেকশনের কতগুলো মেয়ে এসে ইউনকে বিরক্ত করতে শুরু করে। বিশেষ করে তাদের লিডার বেশি বিরক্ত করছিল। দূর থেকে সেটা দেখে সুনজা এসে ওই লিডারের গলায় একটি কলম গেঁথে দিয়ে বলে, তোমাকে বারবার নিষেধ করেছি আমার সেকশনের মেয়েগুলোকে বিরক্ত করবে না, কথা কানে যায় না? তুমি কি চাও তোমাকে মেরে আমার খুনের তালিকায় আরো একটা নাম যোগ করি? এমনিতেই সবাই সুনজাকে অনেক ভয় পেত, তাই মেয়েটা তার কাছ থেকে ক্ষমা চেয়ে তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন কাজ করতে গিয়ে হঠাৎ সারা ইউনকে একা পেয়ে আবারও মারতে শুরু করে। সেই সাথে তাকে দোষারোপ করতে থাকে কেন সে এখনো ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছে, তাকে সে কেন মেরে ফেলছে না। সৌভাগ্যবশত সেই লেডি অফিসার এটা দেখতে পেয়ে ছুটে এসে সারাকে আটকায়। তবে এসব দেখে ইউনের রুমমেটরা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ইউনকে বলে, তুমি সোশ্যাল সার্ভিসে কথা বলে এখান থেকে বেরোনোর চেষ্টা করো, এখানে থাকলে তোমার এবং তোমার সন্তানের ক্ষতি ছাড়া ভালো হবে না। তখন ইউন বলে, বাইরে গিয়ে মানুষের আজে বাজে কথা শোনার থেকে এখানে চুপচাপ 5 বছর কাটিয়ে দেব সেটাই অনেক ভালো। সাজা শেষ করে বাইরে বের হলে অন্তত মানুষের মুখটা একটু বন্ধ হবে। তাছাড়া আমার মা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তো সে মরেই যাবে। আমি কোনোভাবেই এটা হতে দিতে পারবো না। তার কথা শুনে হিয়াসু বলে, তুমি ঠিকই বলেছ, মানুষ কখনোই তোমার পরিস্থিতি বুঝার চেষ্টা করবে না, অযথা তোমাকে হাসির পাত্র বানিয়ে তোমার কষ্টটা আরো বাড়িয়ে দিবে। এরপর সুনজা ইউনকে তার কেসটা আবার কোর্টে তোলার আবেদন করতে বলে। তাদের বিশ্বাস ছিল এবার আবেদন করলে তার সাজা মওকুফ না হলেও কিছুটা কমে আসবে। তাদের জোড়াজুড়িতে ইউন রিট্রায়ালের জন্য আবেদন করে দেয়। এদিকে জেল অথরিটি ইউনের কাজের চাপ কমানোর জন্য তাকে ফ্যাক্টরি থেকে স্টোরে শিফট করে দেয়। তাছাড়া মেডিকেল সেকশন স্টোর রুমের কাছাকাছি থাকায় যে কোনো প্রয়োজনে সে দ্রুত সাহায্য পাবে। কিন্তু টাকার কথা ভেবে ইউন স্টোরে যেতে রাজি হয় না। তখন গার্ড তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা অথরিটির কাছে রিকোয়েস্ট করেছি যাতে স্টোরের কাজ করেও তুমি একটা ভালো বেতন পাও। তাই ইউন তখন তাদের কথা মতো স্টোরের কাজ করতে চলে যায়। এরই মাঝে তার লেখা ওই চিঠিটা তার মায়ের হাতে গিয়ে পৌঁছায়। মেয়েটা ভালো আছে শুনে কিয়া একটু স্বস্তি পায়। এদিকে কাজ করতে করতে একদিন হঠাৎ ইউনের পেটে খুব ব্যথা শুরু হয়। জেলের মধ্যে তার ট্রিটমেন্ট করা সম্ভব ছিল না, তাই তাকে পাশের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর টেস্ট করে তাকে জানায় তার বাচ্চার বয়স অলরেডি 6 মাস হয়ে গেছে। সে হাত পা ছুটতে শুরু করেছে, আর এটাই তার পেটে ব্যথার কারণ। কথাটা শুনে পুলিশরা খুব অবাক হয়, কারণ তার পেট দেখে মোটেও বোঝার উপায় ছিল না যে তার পেটে 6 মাসের বাচ্চা আছে। তখন ডক্টর জানায় বাচ্চারা তার মায়ের মানসিকতা বুঝতে পারে। ইউন যেহেতু এখনো বাচ্চাটাকে মন থেকে
থেকে মেনে নিতে পারেনি, তাই সে ইউনের পেটের ভেতর লুকানোর চেষ্টা করছে। ইচ্ছাকৃতভাবে পুষ্টি গ্রহণ করছে না, যাতে তার আকার ছোট হয়ে থাকে এবং তার মা তার উপস্থিতি বুঝতে না পারে। জেলে ফিরে ইউন কারো সাথে কোনো কথা না বলেই ঘুমাতে চলে যায়, কিন্তু ডক্টর কি বলেছে সেটা না জানা পর্যন্ত তার রুমমেটদের ঘুম আসছিল না। তাই মাঝরাতে সবাই ইউনকে টেনে তুলে জানতে চায় যে ডক্টর কি বলেছে, বাচ্চাটা সুস্থ আছে কিনা। ইউন জানায় ডক্টর বলেছে বাচ্চার অলরেডি 6 মাস বয়স হয়ে গেছে, কিন্তু আমার মনের কথা ভেবে সে নিজেকে লুকানোর চেষ্টা করছে। তখন সবাই মিলে ইউনকে বুঝায় যে বাচ্চাটার যেহেতু কোনো দোষ নেই, তাই ইউনের বিষয়টাকে একসেপ্ট করে নেওয়া উচিত। তবে ইউন কোনোভাবেই নিজের মনকে বুঝাতে পারছিল না। সারাটা রাত কান্না করে কাটিয়ে দেয় সে। পরদিন একজন গার্ড এসে সারাকে তাদের অফিসে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে জানানো হয় তার বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মারা যাওয়ার সময় সে তার ব্যাংকে সারার জন্য $8000 রেখে গেছে। কথাটা শুনে সারা খুব অবাক হয়। ছোটবেলায় তার বাবা মা তাকে অনাথ আশ্রমে ছেড়ে গিয়েছিল, যে কারণে বাবার নাম শুনে সারা তাকে চিনতেও পারে না। তার বাবা মায়ের আদরের প্রয়োজন ছিল, যেটা সে কখনোই পায়নি। তাই সে আজ তার বাবার রেখে যাওয়া টাকাকেও স্বীকার করতে চায় না। তবে নিয়মের বাইরে তো আর যাওয়া সম্ভব না। তাই গার্ড তাকে রিকোয়েস্ট করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, যাতে তারা সারার উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকাগুলো তাকে বুঝিয়ে দিতে পারে। সারা সেসব কথার পাত্তা না দিয়ে শুধু জানতে চায় তার বাবার বডির কি হয়েছে। সে একটা বার নিজের চোখে তার বাবাকে দেখতে চাচ্ছিল, কিন্তু গার্ড তাকে জানায় তার আত্মীয় স্বজনের কোনো খোঁজ না পাওয়াতে পুলিশরাই তার শেষকৃত্যের কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। এ কথা শুনে বেচারি মন খারাপ করে বাইরে এসে কাঁদতে শুরু করে। দূর থেকে এটা দেখতে পেয়ে ইউন তার কাছে এসে দাঁড়ায়। তাকে দেখে সারা তাড়াতাড়ি চোখ মুছে এমন একটা ভাব করে যেন সে কখনোই কান্নাকাটি করেনি। আর তার মতো শক্ত মানুষ দ্বিতীয়টা হয় না। এরপর দেখতে দেখতে ইউনের শুনানির তারিখ চলে আসে। তার কেসটা নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর জজ যখন ইউনের কাছে তার ফাইনাল স্টেটমেন্ট জানতে চায়, তখন ইউন বলে আমার কিছুই বলার নেই। আমি যে খুন করেছি এটা সত্য, ওই লোকটা যে আমার সাথে বাজে কাজ করেছে এটাও সত্যি। তাই কোর্ট আমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। এই জীবনে আমার একটাই চাওয়া, আমি শুধু আমার মায়ের সাথে থাকতে চাই। জজ তখন ইউনের পরিস্থিতি এবং গত কয়েক মাস জেলে তার ভালো আচরণ দেখে তার সাজা কমিয়ে 1 বছর করে দেয়। এই কথা শুনে ইউনের রুমমেটরা সহ পুলিশরাও ভীষণ খুশি হয়ে যায়। সেখান থেকে ফিরে আসার পর সবাই আরো বেশি করে ইউনের যত্ন নিতে শুরু করে। একদিকে ইউন তার কাজ করাতে ব্যস্ত ছিল, অন্যদিকে তার রুমমেটরা ব্যস্ত ছিল তার বাচ্চার দেখাশোনা করার প্ল্যানিং নিয়ে। তাদের কাছে যেহেতু সুই সুতা ছিল না, তাই তারা কলমের শীষ এবং তাদের ব্যবহার করা টাওয়াল থেকে সুতা উঠিয়ে অনাগত বাচ্চার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বুনে। এভাবেই তাদের দিন পার হতে থাকে। আর ইউনের বাচ্চাটাও ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু ততদিনে শীতকাল পার হয়ে গিয়েছিল। এখন গরমে বাচ্চাটা কি পরবে এ কথা ভেবে গাংমি একদিন তার ইউনিফর্ম কেটে বাচ্চার জন্য সুন্দর একটা প্যান্ট বানায়। এটা দেখে হিয়াসু বলে ওঠে তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাটাকে জেলের পোশাক পরাবে তুমি? এ কথা শুনে গাংমি খুব চিন্তায় পড়ে যায়। তার কাছে তো কোনো কাপড় নেই, তাহলে সে কি দিয়ে বাচ্চাটার জন্য ড্রেস বানাবে? পরদিন সকালে ঘুম থেকে উঠে এক গগন বিদায়ী চিৎকার দেয় হিয়াসু। সেই চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। তখন দেখা যায় কেউ একজন ঘুমের মধ্যে তার প্যান্টের কাপড় কেটে নিয়ে গেছে। হিয়াসু বুঝে গিয়েছিল কাজটা গাংমি ছাড়া আর কারোর হতে পারে না। সাথে সাথেই গাংমি পিঙ্ক কালার একটা সুন্দর জামা বের করে তাদেরকে দেখায়, যেটা কিনা সে হিয়াসুর প্যান্ট কেটে বানিয়েছিল। সবাই সেটা দেখে হাসতে শুরু করে, কিন্তু এই 2-1টা কাপড় দিয়ে তো চলবে না। তাই আরো বেশি জামা কাপড় বানানোর জন্য তারা অন্য সেকশনের মেয়েদের কম্বল, রুমাল এবং অন্যান্য জিনিস চুরি করে নিয়ে আসে। মজার ব্যাপার হলো সুনজা এবং সারা, যারা কিনা ওই সেকশনের সব থেকে বুদ্ধিমতী এবং গুরুগম্ভীর হিসেবে পরিচিত, তারাও বাকিদের সাথে মিলে কাপড় চুরি করতে শুরু করে। এরপর রাতে ইউন ঘুমিয়ে পড়লে তারা লুকিয়ে লুকিয়ে বাচ্চার জন্য জামা কাপড় বানাতে শুরু
করে। তারা সবকিছু রেডি করে ইউনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। অনাগত বাচ্চাটাকে নিয়ে ইউনের থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল তাদের রুমমেটদের। এমনকি দিনের কাজের ফাঁকে ফাঁকেও তারা চুরি করে বাচ্চাটার জন্য জামা কাপড় বানাতো। একদিন তারা যখন এই কাজে ব্যস্ত ছিল তখন হঠাৎ করে লেডি অফিসার তাদের সামনে চলে আসে। তাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে অফিসার একটা সুতার বক্স এগিয়ে দিয়ে বলে বাচ্চাটার ড্রেসগুলো যেন সুন্দর হয়। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে সারাও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মুখে যতই ইউন এবং তার বাচ্চাটার উপর রাগ দেখাক না কেন, মনে মনে তারও ইউনের প্রতি ভীষণ মায়া জন্মে গিয়েছিল। সে যেহেতু মেশিন ফ্যাক্টরিতে কাজ করত, তাই সেখানকার ছোটখাটো জিনিসপত্র দিয়ে সে বাচ্চাটার জন্য একটা সুন্দর খেলনা তৈরি করে। এরই মাঝে একদিন ইউনকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে সেই সুযোগে সবাই বসে পড়ে নতুন মেহমানের জন্য নাম সিলেকশনের কাজে। সবাই তার জন্য সুন্দর সুন্দর নাম সাজেস্ট করতে থাকে, কিন্তু কোনটা যে সিলেক্ট করবে সেটা ভেবে পায় না। সেই সময় সুনজা বলে আমরা বাচ্চাটার নাম বনি রাখতে পারি। এটা ছিল একটা কোরিয়ান নাম। এর অর্থ হলো এমন কেউ যে দুর্বল এবং অত্যাচারিত মানুষদেরকে সাহায্য করে। সবার কাছে এই নামটা খুব ভালো লাগে। শুধু ভালো লাগে না গাংমির কাছে। সে বনি নামটা শুনেই রেগে যায়, কারণ সে চাইনিজ ছিল, আর চাইনিজ ভাষায় বনি নামের অর্থ কিছুটা অন্যরকম হয়ে দাঁড়ায়। এমন সময় সেখানে থাকা গার্ড মেয়েটা বলে বনি নামটাই সুন্দর, আর এর অর্থটাও খুব ভালো। এ কথা শুনে গাংমি আর কথা বলার সুযোগ পায় না। পরদিন হিয়াসু ইউনের মন ভালো করার জন্য অনেকগুলো বই গিফট করে তাকে, কারণ হিয়াসু নিজেও বই পড়তে খুব ভালোবাসতো। আর সে খুব ভালো করেই জানতো ইউনেরও বইয়ের প্রতি অন্যরকম একটা টান রয়েছে। বইগুলো পেয়ে ইউন খুব খুশি হয়। সেই রাতে ইউনের খুব মাথা ব্যথা হচ্ছিল বলে সে ডাক্তারের কাছে যায়। সেখান থেকে ফেরার সময় তার সাথে জেলারের দেখা হয়। জেলার তাকে ডেকে নিয়ে গিয়ে এক প্যাকেট রাইস কেক দিয়ে বলে এগুলো রুমে নিয়ে গিয়ে লুকিয়ে রেখো, আর যখন মন চাইবে তখন খেয়ে নিও। কেকগুলো পেয়ে ইউন বেশ খুশি হয়, কারণ একদিন সে কথায় কথায় বলেছিল তার রাইস কেক খেতে খুব ইচ্ছে করছে। তো এরপর জেলার তাকে বলে আমার ছোট্ট মেয়েটাও তোমার বয়সী, তোমাকে দেখলে আমার ওর কথা মনে পড়ে। আমি জানি তুমি খুব কষ্টে সময় পার করছো। যদি কখনো তোমার কোনো সাহায্য লাগে তাহলে সাথে সাথে আমাকে জানিও। ইউনের কষ্ট হবে ভেবে লোকটা তার ডেলিভারি পর্যন্ত তাকে কাজ থেকে ছুটি দিয়ে দেয়। এই অল্প কিছু দিনের মধ্যে ইউন এখানকার সবার মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে, তাই সকলেই নিজেদের জায়গা থেকে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। এরপর ইউন একদিন রুমে বসে তার পছন্দের কসমস ফুলের ছবি আঁকছিল। তখন সুনজা গিয়ে তাকে জানায় সে অথরিটির কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছে জেল ফেরত আসামিরাও সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে। এ কথা শুনে ইউনের মনে এক নতুন আশার জন্ম হয়। তো এভাবেই হেসে খেলে তাদের দিন কেটে যাচ্ছিল। এরই মাঝে একদিন হঠাৎ ইউনের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথা সহ্য করতে না পেরে বেচারি একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে এটাও বুঝতে পারে না যে এটা কোনো সাধারণ ব্যথা নয়, এটা তো প্রসব ব্যথা। তাকে সাহায্য করার মতো তখন কেউই ছিল না। সবাই ফ্যাক্টরিতে কাজে ব্যস্ত ছিল। ইউন ধরেই নেয় সে হয়তো আর বাঁচতে পারবে না, তাই সময় থাকতে থাকতে তার লেখা চিঠিগুলো সে ক্লিপে আটকে রাখে। প্রবল যন্ত্রণা সহ্য করতে না পেরে বেচারি এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। দুপুরে কাজ সেরে সবাই রুমে ফিরে দেখে ইউনের ওয়াটার ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে গেছে। এ অবস্থা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। সারা গিয়ে চিৎকার করে গার্ডদেরকে ডাকতে শুরু করে। সেই চিৎকার শুনে গার্ডরা দৌড়ে এসে ইউনকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে ডাক্তাররা তাকে নিয়ে যায় অপারেশন থিয়েটারে। তারা আপ্রাণ চেষ্টা করতে থাকে মা এবং বাচ্চা দুজনকেই বাঁচানোর জন্য। এতে করে দুজনের জীবনেরই ঝুঁকি বেড়ে যায়। একদিকে ইউন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, অন্যদিকে জেলের সবাই তার জন্য প্রার্থনা করছিল। অপারেশন শেষে বাচ্চাটাকে বাঁচানো গেলেও ইউনের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। এমন অবস্থা দেখে জেলার দ্রুত ইউনের মাকে খবর দেয়। মেয়ের অসুস্থতার কথা শুনে তার মা দ্রুত হসপিটালে ছুটে আসে। সে দেখে তার আদরের মেয়েটা অজ্ঞান হয়ে হসপিটালের বেডে পড়ে আছে। সে দৌড়ে গিয়ে ইউনকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করে। এরই মাঝে চিঠি কালেকশনের দায়িত্বে থাকা মেয়েটা ইউনের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ইউনের লেখা চিঠিগুলো দেখতে পায়। অদ্ভুত ব্যাপার হলো তার মধ্যে থাকা একটা চিঠি বাদে বাকি সবগুলো চিঠির অ্যাড্রেসই জেলের মধ্যে ছিল, আর বাকি একটা চিঠি ছিল ইউন
ইউনের মায়ের জন্য। তো এরপর সে যখন সবার খাবার দিয়ে ফিরে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে ইউনের রুমের সবাই খাবার সামনে নিয়ে মন মরা হয়ে বসে আছে, কেউ একটা দানাও মুখে তুলছে না। তখন সে গিয়ে ইউনের লেখা চিঠিগুলো প্রত্যেকের নাম অনুযায়ী সবার হাতে তুলে দেয়। ইউন তার প্রত্যেকটা রুমমেটকে আলাদাভাবে চিঠি লিখে গিয়েছিল। সুনজার চিঠিতে লিখেছিল, আমি জানি না আমি আর ফিরবো কিনা, তাই সবার জন্য চিঠি লিখে যাচ্ছি। আপু, তুমি আমাকে অনেক সাহস দিয়েছ। আমি জানি এখনো হয়তো তুমি আমার জন্যই প্রার্থনা করছো। তুমি নিজের কষ্ট লুকিয়ে সবসময় আমাকে সান্ত্বনা দিয়েছ। তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। হিয়াসুর চিঠিতে লিখেছে, আমি তোমার মতো অনেক দূর পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে তা করতে পারিনি। আমি না বলতেই তুমি আমার মনের কথাগুলো বুঝতে পারতে। তোমার কাছ থেকে আমি আবারও পড়াশোনা করার সাহস পেয়েছি, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গাংমের চিঠিতে লিখেছিল, তুমি আমার সবচেয়ে প্রিয় বোন। হয়তো তুমি সবসময় সবকিছুতে ঝামেলা বাঁধাও, কিন্তু তুমি নিজেও জানো না যে মানুষের প্রতি তোমার মনে কতটা মমতা আর ভালোবাসা আছে। সেই ভালোবাসার কিছুটা ভাগ আমিও পেয়েছি। তবে আমার এটা ভেবে আফসোস হয় যে আরো আগে কেন তোমার সাথে আমার দেখা হলো না, তাহলে আমি তোমার থেকে আরো বেশি করে ভালোবাসা পেতাম। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। এরপর লিরার চিঠিতে লিখেছিল, তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার মনটা তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। তোমার আচরণ তার থেকে আরো বেশি সুন্দর। এই কারণেই সব ছেলেরা তোমার পেছনে পড়ে থাকে। আমি দোয়া করব তুমি যেন খুব দ্রুতই তোমার জন্য পারফেক্ট মানুষটাকে খুঁজে পাও। অতঃপর সারার চিঠিতে লিখেছিল, তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে। তুমি জেল থেকে বেরোনোর পর তোমার চুলগুলোকে একটু লম্বা করবে আর সেজে গুজে থাকবে। তুমি নিজেও জানো না যে তুমি কতটা সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। মনে কষ্ট জমিয়ে রেখে লুকিয়ে লুকিয়ে একা একা কান্নাকাটি না করে সবার সাথে মিলেমিশে থেকো। আরেকটা কথা, কখনো এটা ভেবো না যে তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছে। মনে করবে তারা তোমাকে কোনো বাজে পরিস্থিতি থেকে প্রোটেক্ট করেছে। চিঠিগুলো পড়ে প্রত্যেকের চোখে জল চলে আসে। মেয়েটাকে হারাতে হতে পারে এ কথা ভেবেই সবার আত্মা কেঁপে ওঠে। এদিকে সেই রাতে কিয়া ইউনের জন্য তার পছন্দের পিৎজা নিয়ে যায়, কিন্তু সেটা খাওয়ার মতো অবস্থা ছিল না ইউনের। পুলিশরাও তার এই অবস্থা দেখে খুব চিন্তায় ছিল। তারা মন থেকে প্রার্থনা করছিল যাতে মেয়েটা কোনোভাবে বেঁচে যায়। সৌভাগ্যবশত সৃষ্টিকর্তা তাদের সেই প্রার্থনা শুনে নেয়। কিছুদিন পর ইউনের জ্ঞান ফিরে আসে। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। ইউন এখন সরকারি চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে। নিজের মায়ের সাথে বেশ ভালোই আছে সে। সেদিন হসপিটালে একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছিল সেও এখন অনেক বড় হয়ে গেছে এবং বেশ ভালো আছে। রুমমেটদের কথা মতোই তার নাম রাখা হয়েছে বনি। তবে সে এখন ইউনের সাথে নেই। ইউন তাকে একটা ভালো ফ্যামিলির হাতে তুলে দিয়েছে। এখন হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো কেমন পাষাণ মা সে কি করে নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছে। তবে হয়তো সারাকে বলা ইউনের কথাগুলো তোমাদের মনে আছে। সারাকে যেমন তার বাবা মা প্রোটেক্ট করতে চেয়েছিল, ঠিক তেমনি ইউনু তার মেয়েটাকে সমাজের কটু কথা এবং কুদৃষ্টি থেকে প্রোটেক্ট করতে চেয়েছে। আমরা তো সবাই জানি যে এই সমাজে একটা ধর্ষিতা মেয়ে এবং তার সন্তানকে কোন চোখে দেখা হয়। সেসব বিবেচনা করে ইউনের এমন সিদ্ধান্ত নেওয়া, সে কি ঠিক করেছে নাকি ভুল? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। উত্তরটা না হয় তোমরাই জানিয়ে দিও। আজকের গল্পটা নিয়ে বেশি কিছু বলার নেই আমার। প্রত্যেকটা মুহূর্তই মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। মুভিটা দেখতে দেখতে কখন যে আমার চোখে পানি চলে এসেছে তা আমি টেরও পাইনি। তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।